আচ্ছা দেখ, তাহলে আজকে এই লেজারটা শুরু করি। তাহলে প্রথমে আমরা লেজার পড়তে গেলে যেটা দেখবো, যে বুঝতে পারছিস যে লেজারের ফুল ফর্ম কি, সেটা জানতে মন যাবে। ঠিক আছে? তো তো লেজারের যেটা ফুল ফর্ম, সেটা যে প্রথমে আমি লিখেছি ফুল ফর্ম, সেটা হচ্ছে লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে? লাইট এমপ্লিফিকেশন, তাহলে লাইটের এলটা নেওয়া হয়েছে, লাইট এমপ্লিফিকেশনের এ, ঠিক আছে, বাই স্টিমুলেটেড এস, এমিশনের ই, অ্যান্ড রেডিয়েশনের আর। তাহলে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে? তো এইটা সম্পর্কে আমরা পড়বো। তো ফার্স্ট যে অপটিক্যাল লেজারটা ডিসকভার হয় 1960-তে, সেটা হচ্ছে রুবি লেজার। এটা আমাদের সিলেবাসে আছে। এই যে রুবি লেজারটা আমরা পড়বো। এটা ফার্স্ট অপটিক্যাল লেজার, যেটা কে ডিসকভার করেছে? থিওডোর মেইমান বলে একজন সায়েন্টিস্ট, এটা আবিষ্কার করেছিল ফার্স্ট অপটিক্যাল লেজার, যেটাকে রুবি লেজার বলা হচ্ছে 1960-তে। ঠিক আছে? তো প্রায় 60 বছর আগে। তাহলে 1960-তে এই ফার্স্ট অপটিক্যাল লেজার যেটা আছে, সেটা হচ্ছে রুবি লেজার। তো রুবি লেজারটা অ্যাকচুয়ালি আমি এখানে কি সেটা এক কথায় বলে রেখেছি, পরে আমরা রুবি লেজার সম্পর্কে পড়বো আরো। এটা রুবি ক্রিস্টাল কিভাবে তৈরি হয়? রুবি ক্রিস্টাল ইজ কম্পোজিট অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে রুবি ক্রিস্টালের কম্পোজিট করে তৈরি করা হয়। সাম অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যাটমস হ্যাভ বিন রিপ্লেসড উইথ ক্রোমিয়াম অ্যাটম। ক্রোমিয়াম অ্যাটমসের সঙ্গে রিপ্লেসড হয়ে যায় অ্যালুমিনিয়াম কিছু অ্যাটমস। তো সেটা কি জন্য করা হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো আমরা পরে পরে সব বুঝতে পারবো। তো আপাতত আমরা এই লেজিং অ্যাকশন সম্পর্কে, বা এই লেজারটা কিভাবে, লেজারের কনসেপ্টটা আসছে হিস্টোরিক্যালি, সেই কনসেপ্টটার দিকে একটু যাব। এবং প্রথমে এই বেসিক কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছি লেজার বুঝতে গেলে। তো 1960-তে ফার্স্ট লেজার তৈরি হয়েছে ঠিকই। ফার্স্ট যে লেজারটা বাজারে এসছে রুবি লেজারের নামে 1960-তে থিওডর মেইমানের হাত ধরে, কিন্তু আসলে আসলে আইডিয়া, লেজিং অ্যাকশনের যে আইডিয়া, সেটা কিন্তু 1916-এ আইনস্টাইন কিন্তু আগে দিয়ে রেখেছিল। আইডিয়া অফ লেজিং কেম ইন 1960 বাই আইনস্টাইন। বুঝতে পারছিস আইনস্টাইনের হাত থাকবে সব জায়গায়, কিছু করার নেই যখনই মডার্ন ফিজিক্সের ব্যাপার আসবে। তো 1960-তে আইনস্টাইন অলরেডি এই লেজিং অ্যাকশনের ধারণাটা দিয়ে দিয়েছিল। ঠিক আছে? তো এবং এটা স্টিমুলেটেড এমিশন বলে একটা প্রসেস হবে। হ্যাঁ, একটা প্রসেসের নাম আছে, সেটা এমিশন প্রসেসের নাম আছে, সেটা হলো স্টিমুলেটেড এমিশন। যেটা তুই লেজারের প্রথমে যে হেডলাইনটা বা লেজারের যে ফুল ফর্মটা, সেটা দেখে বুঝতে পারলি যে সেখানে স্টিমুলেটেড এমিশন বলে কিছু একটা ইনভলভ থাকবে। এটা একটা প্রসেস, স্টিমুলেটেড এমিশন, যেটা কিন্তু আইনস্টাইন তখন দিয়েছিল। ওকে, আমরা প্রথম এই স্টিমুলেটেড এমিশনের যে আইডিয়াটা, সেটা পেয়েছিলাম কিন্তু 1916-এ, 1916-তে। যদিও লেজার আবিষ্কার হচ্ছে 1960-এ, কিন্তু স্টিমুলেটেড এমিশনের ধারণাটা আইনস্টাইন কিন্তু দিয়ে দিয়েছিল 1916-তে। একটা একটা প্রসেস প্রেডিক্ট করেছিল যে এরকম ধরনের একটা প্রসেস হতে পারে, যেটাকে স্টিমুলেটেড এমিশন বলা হয়। তো আমরা এখানে ভেরিয়াস প্রসেসগুলো পরপর আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস, এমিশন প্রসেস, আর এই স্টিমুলেটেড এমিশনটা কি। তো আজকে ক্লাসটাতে আমি শুধুমাত্র এই তিনটে প্রসেসে আলোচনা করব, একদম বেসিক ফান্ডামেন্টাল থিং তিনটে। ঠিক আছে? তারপরে আমরা আইনস্টাইন কোফিসিয়েন্টস, আইনস্টাইন এ বি কোফিসিয়েন্ট যেগুলো আছে, সেগুলো পরের দিন ডেরিভেশন করে করবো। আজকে মূলত একদম বেসিক কনসেপ্টটা। কেউ কিছু করলি নাকি রে? হ্যালো? তাহলে দেখ, যেটা বলছিলাম, যে স্টিমুলেটেড এমিশনটাও পড়বো আমরা, তার সঙ্গে সঙ্গে দুটো বেসিক যে ফান্ডামেন্টাল থিং, যেটা হচ্ছে অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে যে এমিশন। অ্যাবজর্পশন এমিশন দুটো বেসিক প্রসেস, তাছাড়াও একটা প্রসেস আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। তো আমরা আজকের ক্লাসটা মূলত এই তিনটা প্রসেসেই পড়বো, ঠিক আছে, যেগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল থিংস ফর লেজার। তো প্রথমে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে অ্যাবজর্পশন প্রসেস। তো অ্যাবজর্পশন প্রসেসটা কি না, ভেরি সিম্পল। মনে করো আমরা টু লেভেল সিস্টেমের একটা কথা বলছি। হ্যাঁ, একটা লেভেল হচ্ছে এ, একটা লেভেল হচ্ছে বি। ঠিক আছে? এটা আমি একটু উল্টো লিখে দিয়েছি, এইটাতে বি হতো ইবি, ঠিক আছে, আর এইটাতে হবে ইএ। তাহলে যে লেভেলটা হচ্ছে যে এ, তার এনার্জিটা হবে ইএ, আর বি লেভেলের এনার্জি হবে ইবি। তাহলে আমরা টু লেভেল সিস্টেমকে কনসিডার করেছি। এই টু লেভেল সিস্টেমটা, এই দুটো এনার্জি লেভেল কোথায়? এটা যে কোনো একটা অ্যাটমের মধ্যে হতে পারে, একটা মলিকুলসের মধ্যে হতে পারে। এটা একটা টু লেভেল সিস্টেম। তো এই টু লেভেল সিস্টেমে অ্যাটমসে, কোনো একটা অ্যাটমসের মনে কর যে ইলেকট্রনটা, সেটা মনে কর এই লোয়ার স্টেটে রয়েছে। ওকে, সেই লোয়ার স্টেটে এই ইলেকট্রনটা রয়েছে। এবার দেখ, আমরা এই যে দুটো এনার্জি লেভেল বলছি ই আর ইবি, সেই দুটো এনার্জি লেভেলের মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকবে, সেটা হচ্ছে ডেল্টা ই। সেই ডেল্টা ইটা মনে করে এনার্জি গ্যাপটা, মনে করে আমি বলছি এইচ ক্রস ওমেগা বা এইচ নিউ। বুঝতে পারছি? যেখানে হচ্ছে ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সাম ফ্রিকোয়েন্সি, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর নিউটা হচ্ছে তো জানিস যে লিনিয়ার ফ্রিকোয়েন্সি।
এইচ ক্রস ওমেগা বা এইচ নিউ বলতে পারি, যেটা হচ্ছে এনার্জি ডিফারেন্স এই দুটো টু লেভেল সিস্টেমের মধ্যে এনার্জি ডিফারেন্স, যেটা হচ্ছে ইবি মাইনাস ইএ অ্যাকচুয়ালি। এবার কি হচ্ছে যে এই অ্যাটমটাকে যদি মনে কর লাইট দিয়ে ফোটন দিয়ে মনে কর যদি শাইনিং করা হয়, একটা যদি ইনসিডেন্ট ফোটন মনে কর এটার উপরে পড়ে এই সিস্টেমটার উপরে, যার এনার্জিটা এইচ ক্রস ওমেগা, মানে কি এই যে টু লেভেল সিস্টেমটা রয়েছে এই টু লেভেল সিস্টেমটার যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সটা সমান এইচ ক্রস ওমেগা বা এইচ নিউ। সেই সমপরিমাণ একটা এনার্জি ইনসিডেন্ট ফোটন, একটা ফোটন মনে কর এই অ্যাটমটাকে সাইন করলো বা অ্যাটমটার উপরে এসে আপতিত হলো বা ইনসিডেন্ট হলো, তাহলে কি হবে ডিউ টু রেজোন্যান্স কন্ডিশন, মানে যেহেতু সেম ফ্রিকোয়েন্সিটা এখানে পড়েছে, সেম এনার্জিটা যেহেতু পড়েছে, এই এনার্জিটা সমতুল্য, তখন কি হবে এই ইলেকট্রনটাকে কি করবে ও এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে চাইবে, এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে চাইবে। তাহলে ইলেকট্রনটা আসলে কি হবে, ইলেকট্রনটা ছিল গ্রাউন্ড স্টেটে বা লোয়ার এনার্জি স্টেটে, তাহলে এই ফোটনের থেকে এনার্জিটা অ্যাবজর্ব করে এটা কি হলো, এটা হায়ার স্টেটে চলে গেল ইলেকট্রনটা। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলছি অ্যাবজর্পশন প্রসেস। এটা ভেরি সিম্পল প্রসেস, যে প্রসেসটাকে আমরা বলছি অ্যাবজর্পশন প্রসেস। যেখানে একটা ইনসিডেন্ট ফোটন আসছে, সেই ইনসিডেন্ট ফোটনসটার এনার্জি হতে হবে এই যে টু লেভেল সিস্টেমটা আছে, সেই টু লেভেল সিস্টেমটার যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সের সঙ্গে সমান যদি হয়, তাহলে সেই ফোটনটা একটা ইলেকট্রন কমপ্লিটলি অ্যাবজর্ব করে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে চলে যাবে। এই যে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যাচ্ছে, তার ফলে এই যে প্রসেসটা কিভাবে হচ্ছে, এই ফোটনটাকে অ্যাবজর্ব করে হচ্ছে, তাই এটাকে আমরা অ্যাবজর্পশন প্রসেস বলছি। এই যে ফেনোমেনাটা, এটা কি ফেনোমেনা বলতে কি অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফেনোমেনা। বুঝতেই পারছিস এই লেজারটা আসলে একটা ডেভেলপমেন্ট অফ লেজার যদি বলিস, তাহলে এটা হচ্ছে বেসড অন কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফেনোমেনার উপরে বেস করছে। এবং ওই জন্য সিলেবাসে অনেক সময়, আমাদের সময় যেমন সিলেবাসে এটা অ্যাটমস মলিকুলস অ্যান্ড লেজার বলে ছিল, মানে অ্যাটম অ্যান্ড মলিকুলারের সঙ্গে লেজারটা দেওয়া উচিত। তোদের যদিও মলিকুলারটা দেয়নি, তাও নিউক্লিয়াসের পরে লেজার দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাটমস অ্যান্ড মলিকুলারের কোর্স অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আমি বলতে পারি। তো যাই হোক, এখানে ইনিশিয়ালি একটা প্রসেসের সঙ্গে আমরা পরিচিত হলাম, এটা কোয়ান্টাম ফেনোমেনা একটা, ঠিক আছে। তো সেই কোয়ান্টাম ফেনোমেনাটাকে জাস্ট এখানে ডেসক্রাইব করা হয়েছে সিম্পল ওয়েতে, যে যখন একটা ফোটন আসছে, ইনসিডেন্ট ফোটন লোয়ার স্টেটে থাকা একটা ইলেকট্রনকে হায়ার স্টেটে নিয়ে যাচ্ছে, কি করে না ইলেকট্রনটা ওই ফোটনটার এনার্জিটাকে টোটালি অ্যাবজর্ব করে নিচ্ছে, যার জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে যে অ্যাবজর্পশন প্রসেস, ঠিক আছে। এবারে নেক্সট আমরা যে প্রসেসটাতে যাব সেটাকে বলা হবে এমিশন বা স্পন্টেনিয়াস এমিশন, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? আরে দেখতে পাচ্ছি। তাহলে এবারে আমরা এমিশন সম্পর্কে পড়বো। তাহলে এমিশনটা কি না, মনে কর আবার একটা আমরা টু লেভেল সিস্টেমের কথাই বলছি, সেম টু লেভেল সিস্টেম, যেটা হচ্ছে যে হায়ার এনার্জি স্টেট আছে এ আর লোয়ার এনার্জি স্টেট বি, তাহলে হায়ার এনার্জি স্টেটের এনার্জি ই এ, লোয়ার এনার্জি স্টেটের এনার্জি ইবি। এটা উল্টে দিয়েছে একটু, তার মানে এটা হবে ইবি, ই এ গ্রেটার দেন ইবি হবে এখানে, যাই হোক আর কি, এগুলো এ বি যেমন খুশি করে লিখি। এখন ব্যাপার হচ্ছে যে মনে কর ইলেকট্রনটা অলরেডি এক্সাইটেড স্টেটে আছে, ইলেকট্রনটা কি করে এক্সাইটেড স্টেটে গেল সেখানে, সেটা নিয়ে আমাদের এখানে ইন্টারেস্ট নাই। আমরা মনে করছি একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা অলরেডি এক্সাইটেড স্টেটে আছে, আগে থেকেই অলরেডি এক্সাইটেড স্টেটে আছে। কিভাবে এক্সাইটেড স্টেটে গেছে তার হিস্ট্রিটা কি সেটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। এইবারে কি হয়েছে, যদি এটা এক্সাইটেড স্টেটে থাকে ইলেকট্রনটা, তাহলে বুঝতে পারছি যে বেশিক্ষণ এক্সাইটেড স্টেটে থাকতে পারবেন। মনে কর কোনোভাবে এটা এক্সাইটেড স্টেটে গেছে, তাহলে সেটা বেশিক্ষণ ওই এক্সাইটেড স্টেটে থাকতে পারবেন। কেন বেশিক্ষণ এক্সাইটেড স্টেটে থাকতে পারবেন, কারণ এই এনার্জিটা হাই এনার্জি আছে, আর নেচার বুঝতে পারছি যে হাই এনার্জিতে থাকা কোনো কিছুকে অ্যালাউ করবে না, তাহলে এটা তার ন্যাচারাল টেন্ডেন্সি হবে যে সে তার এনার্জিটাকে লোয়ার করতে চাইবে এবং স্টেবল স্টেটে বা গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে চাইবে ইলেকট্রন। তাহলে বুঝতে পারছিস কিছুটা সময় এখানে স্পেন্ড করবে, খুব কম সময় এখানে স্পেন্ড করবে, সেটা ডিপেন্ড করছে ওই অ্যাটমসটার উপরে, এবং সেটাকে এখানে লাইফ টাইম বলা হবে এই ইলেকট্রনটার। এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রন যতক্ষণ এখানে সময়টা কাটাবে, এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটা যতক্ষণ সময় কাটাবে, সেই টাইমটাই হবে ইলেকট্রনটার, সেই টাইমটাই হবে ইলেকট্রনটার লাইফ টাইম। কোথায় লাইফ টাইম না ওই এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটার লাইফ টাইম। তাহলে সেই লাইফ টাইমের মধ্যে লাইফ টাইমটা শেষ হয়ে গেলে সেটা একটা সার্টেন লাইফ টাইম থাকবে, বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে কম বেশি একটু একটু হবে, কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স হবে না।
তাহলে সেটা কি করতে চাইবে, অটোমেটিক্যালি সে নিচের স্টেটে মানে লোয়ার স্টেটে সে নেমে আসতে চাইবে। যখন লোয়ার স্টেটে সে নেমে আসতে চাইবে সে একটা এনার্জি এখানে এখানে রেডিয়েট করবে। সেই এনার্জিটা কতটা হবে, সেই এনার্জিটা এই দুটো এই টু লেভেল সিস্টেমটার যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সটার সঙ্গে সমান হবে, অবশ্যই সেটা এইচ ক্রস ওমেগা বা এইচ নিউ হবে। তাহলে সে এই এনার্জিটা রিলিজ করলো। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে এমিশন প্রসেস, কারণ ফোটন এমিশন করছে। এবং এই এমিশনটাকে মূলত বলা হয় স্পন্টেনিয়াস এমিশন। কেন স্পন্টেনিয়াস এমিশন বলা হচ্ছে না, দেখ ইলেকট্রনটাকে হায়ার স্টেট থেকে বা এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে নামানোর জন্য, ইলেকট্রনটাকে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে নামানোর জন্য কোনো এক্সটার্নাল ডিকটেশন নাই, কোনো এক্সটার্নাল এজেন্ট নাই, কেউ ইলেকট্রনটাকে বাধ্য করছে না আপার স্টেট থেকে লোয়ার স্টেটে নামতে। ইলেকট্রনটা নিজের লাইফ টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি সে তার এনার্জিটাকে কমিয়ে নিচের স্টেটে চলে আসতে চাইছে, লোয়ার এক্সাইটেড স্টেটে, লোয়ার স্টেটে বা গ্রাউন্ড স্টেটে চলে আসতে চাইছে। তার মানে এটা একটা ন্যাচারাল প্রসেস, নিজে থেকেই ঘটছে। তাই এটাকে আমরা বলছি কি না, এটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস বা এটা বলছি আমরা স্পন্টেনিয়াস এমিশন। এইবারে আমরা এই দুটো প্রথম দিকে মানে একদম অনেক পাস্ট টাইম থেকে আমি যদি বলি, ভেরি পাস্ট টাইম থেকে আমরা এই দুটো প্রসেস সম্পর্কেই জানতাম। একটা প্রসেস হচ্ছে অ্যাবজর্পশন, একটা প্রসেস হচ্ছে এমিশন। এটার সঙ্গে লেজারের কোনো সম্পর্ক তেমন ভাবে নাই এই অ্যাবজর্পশন বা এমিশন প্রসেসটার সঙ্গে, কারণ এই প্রসেসগুলো অনেক আগে থেকেই জানা ছিল, একদম প্রি আইনস্টাইন টাইম থেকেই। মানে আইনস্টাইন যে সময় রাইজ করছে সায়েন্সে বা আমাদের ফিজিক্সে, তার আগে থেকেই এই দুটো প্রসেস সম্পর্কে জানা ছিল, হোয়াট ইজ অ্যাবজর্পশন এন্ড হোয়াট ইজ এমিশন। দ্যাট ইজ এমিশন বলতে এখানে মূলত স্পন্টেনিয়াস এমিশনটাকে বোঝানো। কিন্তু আইনস্টাইন এই দুটো প্রসেস ছাড়া আরেকটা প্রসেসকে ডিফাইন করে ফেলেছিল ইনটিউশনের, আইনস্টাইন তার ইনটিউশন দিয়ে, বুঝতে পারছিস আইনস্টাইন ইনটিউশন পাওয়ার শব্দ নিয়ে খুব বেশি ছিল। তো ও একটা প্রসেসকে থিওরিটিক্যালি ডিফাইন করেছিল যে এই দুটো প্রসেস ছাড়াও আরেকটা প্রসেস থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে যে স্টিমুলেটেড এমিশন। সেই স্টিমুলেটেড এমিশনটা কি না, ইলেকট্রনটা ওই হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসবে। যেমন এমিশনের ক্ষেত্রে, স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে এলো, ঠিক স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রেও তাই হবে, ইলেকট্রনটা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটেই আসবে, কিন্তু নিজে থেকে বলছে আসবে না, একটা এক্সটার্নাল ডিকটেশন লাগবে, একটা এক্সটার্নাল ইনসিডেন্ট ফোটন লাগবে, যেখানে দুটো ফোটন তৈরি হবে। এটা আমি নেক্সট পেজে আলোচনা করছি, যেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। এটা স্টিমুলেটেড এমিশন, দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? এবার রেসপন্স করবি। তো এখানে দেখ ব্যাপারটা আগের মতোই, যে ইলেকট্রনটা হায়ার স্টেটে আছে, কিন্তু ইলেকট্রনটা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে অটোমেটিক্যালি নামতে পারছে না। যখন মানে অটোমেটিক্যালি নামতে পারবে, সাধারণভাবে ইন জেনারেলও অটোমেটিক্যালি নামতে পারবে, না নামার কিছু নেই, কিন্তু ব্যাপারটা এখানে একটু তুই খেয়াল কর বিষয়টা। মনে কর এখানে ইলেকট্রনটা আছে, এবারে মনে কর আমি ওর লাইফ টাইমের মধ্যেই, যে লাইফ টাইম পরিমাণ এখানে থাকতে পারবে, সেই লাইফ টাইমের মধ্যেই মনে কর আমি একটা ফোটনকে এখানে ইনসিডেন্ট করেছি। আগেরটাতে কি ছিল, স্পন্টেনিয়াস এমিশনটাতে কি ছিল, স্পন্টেনিয়াস এমিশনটাতে ইলেকট্রনটা হায়ার স্টেটে ছিল, এরপরে কি হচ্ছিল, ওর লাইফ টাইমটা শেষ হয়ে গেলে ইলেকট্রনটা লোয়ার স্টেটে নেমে আসছিল বাই ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল প্রসেস। এখন মনে কর আমি একটা ফোটনকে ইনসিডেন্ট করছি, একটা ফোটনকে ইনসিডেন্ট করছি কখন না, ওই উইদিন দ্য লাইফ টাইমে মনে কর আমি যদি ইনসিডেন্ট করে দিই ফোটনটাকে, তাহলে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা আরো হায়ার স্টেটে যেতে পারতো। যদি এখানে মনে কর একটা হায়ার স্টেট এভেলেবেল থাকতো, টু লেভেল সিস্টেম না হয় যদি মনে কর থ্রি লেভেল সিস্টেম হতো, তাহলে হয়তো ইলেকট্রনটা এখানে যেত, আরো আপার স্টেটে যেত ইলেকট্রনটা। কিন্তু যেহেতু এখানে আপার স্টেটে যাওয়ার ইলেকট্রনটার কোনো অপশন নাই, এটা একটা টু লেভেল সিস্টেম, তাহলে ইলেকট্রনটা কি করবে, এই এনার্জিটার প্রভাবে, ওই ইনসিডেন্ট ফোটনটার প্রভাবে ইলেকট্রনটা লোয়ার স্টেটে ফিরে আসবে। এবং যখন ইলেকট্রনটা লোয়ার স্টেটে ফিরে আসবে, তখন কি হবে, ইলেকট্রনটা অবশ্যই একটা এইচ ক্রস ওমেগা, যেটা ডিফারেন্স ছিল এ আর বি স্টেটের মধ্যে, যে এনার্জি ডিফারেন্সটা ছিল, সেই এনার্জি ডিফারেন্সটা পরিমাণ এনার্জি এখানে সে এমিট করবে। তো এইটা যেমন এমিট করবে, সঙ্গে সঙ্গে যে ফোটনটা আসছিল ইনসিডেন্ট ফোটনটা, তাহলে সেও তো বেরিয়ে যাবে, একে তো কি অ্যাবজর্ব করেনি ফোটনটাকে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, একটা ফোটন আসছে আর দুটো ফোটন বেরিয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে অরিজিনাল ফোটন, যেটা হচ্ছে যে ইনসিডেন্ট ফোটনটা ছিল, আরেকটা ফোটন যেটা হচ্ছে যে ইলেকট্রনটা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে নামার জন্য যে ফোটনটা রিলিজ করছে। তার মানে ওয়ান ফোটন কাম আর টু ফোটন এখানে বেরিয়ে যাচ্ছে, দুটো ফোটন কিন্তু বেরিয়ে যাচ্ছে, যেটা কিন্তু অপর দুটো প্রসেসের থেকে আলাদা, তুই একটু যদি দেখিস, বা স্পন্টেনিয়াস এমিশনের থেকে আলাদা।
ওখানে একটাই ফোটন আসছিল, কারণ ন্যাচারাল প্রসেসে ইলেকট্রনটা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে নেমে আসছিল। এখন ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা তোর একটু মনে হচ্ছে যে মানে ঠিকঠাক একটা লাগছে না ব্যাপারটা, যে মনে হচ্ছে যে একটু জাস্ট খাপছাড়া আছে ব্যাপারটার মধ্যে, ঠিক ঠিক একটা রিদিম পাওয়া যাচ্ছে না। যেমন অ্যাবজর্পশনের সঙ্গে আমি এমিশনের একটা টোটালি রিদিম পেলাম, কানেক্ট পেলাম, যে নিচের থেকে উপরে গেলে অ্যাবজর্পশন, উপর থেকে নিচে এলো ন্যাচারাল প্রসেসে, সেটা হচ্ছে যে এমিশন। মানে ব্যাপারটা হচ্ছে যে এই ইলেকট্রনটাকে আমি এনার্জি দিয়ে ঠেলতে চাইছি। আমার এনার্জি দেওয়া মানে কি, ইলেকট্রনটাকে এক্সাইট করতে চাইবো। তো যখন লোয়ার স্টেটে ইলেকট্রনটা ছিল তাকে এনার্জি দেওয়া মানে কি, ইলেকট্রনটা আপার স্টেটে যাবে, হায়ার হায়ার স্টেটে যাবে। তাহলে এখানেও ইলেকট্রনটা যদি এনার্জি পায় উইথিন লাইফ টাইম, সে তো আরো হায়ার স্টেটে যেতে চাইবে, এটাই হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে আর হায়ার স্টেটে জায়গা নাই, হায়ার স্টেট নেই এখানে, 2 লেভেল সিস্টেম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এনার্জিটা যখন ওর উপরে পড়ছে, তখন ওই অ্যাটমটাকে নড়িয়ে দেওয়া হচ্ছে ওই জায়গা, ইলেকট্রনটাকে। ওর যে ওই উইদিন লাইফ টাইম তো ইলেকট্রনটা ওইখানে একটা স্টেবল অবস্থায় ছিল, কিন্তু তাকে স্টেবল অবস্থায় থাকতে দেওয়া হলো না, এই ইনসিডেন্ট ফোটনটা দিয়ে তাকে নড়িয়ে দেওয়া হলো। তাহলে তখন সে তো আর ওইখানে স্টেবল থাকতে পারছে না, কারণ ওটা তার একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে সেখান থেকে যদি তাকে নড়িয়ে দেওয়া হয়, সে অবশ্যই তার স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে, যদি আমি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এইভাবে ভাবতে পারি। মানে মনে কর তুই ছাদে বসে আছিস, মানে তোর একটা মনে কর গ্রাউন্ড ফ্লোর আছে, একটা মনে কর পরের ফ্লোরটা আছে। তাহলে ফার্স্ট ফ্লোরে মনে কর তুই উপরে বসে আছিস, বাড়িটার মনে মনে কর কোনো সেকেন্ড ফ্লোর নাই। তাহলে তোকে যদি ওইখানে এক্সটার্নাল এজেন্ট দিয়ে আমি সেকেন্ড ফ্লোরে তুলতে চাই, আর যদি কোনো সেকেন্ড ফ্লোর না থাকে, এবার তোকে যদি নড়িয়ে দেওয়া হয়, তুই কোথায় ফিরে আসবি? আর ওই সেকেন্ড ফ্লোরে ফিরে আসবি কি, যদি ছাদের পাশে থাকিস তুই দাঁড়িয়ে? তাহলে নিশ্চয়ই তুই গ্রাউন্ড ফ্লোরে পড়ে যাবি। আমি ব্যাপারটা এরকম ভাবে রিলেট করতে পারি বাস্তবের সঙ্গে, যে একটা ইলেকট্রন হায়ার স্টেটে আছে মানে সে অলরেডি আনস্টেবল অবস্থায় আছে, সে একটু পরে নিচে নামবে অবশ্যই, কিন্তু ততটা সময় তাকে দেওয়া হচ্ছে না, তার আগেই তাকে এক্সটার্নাল একটা ফোটন ইনসিডেন্ট করে নড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে সে নিচের স্টেটে ফিরে আসবে। এবারে সে নিচের স্টেটে ফিরে আসবে, তাহলে তো সে একটা এনার্জি দেবে এইচ ক্রস ওমেগা, সে যখন নিচের স্টেটে ফিরে আসবে। আর যে ফোটনটা ইনসিডেন্ট হয়েছিল সে নিজের মতো করে বেরিয়ে গেল। তাহলে বুঝা গেল, এটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন প্রসেস, এবং এই প্রসেসটা কিন্তু লেজিং অ্যাকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটা পরে পরে দেখবো, আমরা ডিরাইভ করবো পরে পরে, বুঝতে পারবো। এবারে যে ইন্টারেস্টিং বিষয়, যখন কোয়ান্টাম মেকানিক্সে আমরা আলোচনা করব, যেখান থেকে লিখেছি নোট বলে, দিজ আর দ্য 3 প্রসেস ইনভলভিং উইথ 2 লেভেল সিস্টেম, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যখন আলোচনা করব, দেখব যে সেখানে মাত্র 2টা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। স্পন্টেনিয়াস এমিশন বলে কোনো প্রসেসই নাই। দেখ, আমরা যে প্রসেসটা মাঝখানে আলোচনা করলাম, প্রথম আমরা কি প্রসেস আলোচনা করেছি, ফার্স্ট যে আমরা প্রসেসটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে অ্যাবজর্পশন। তারপরে আমরা যে প্রসেসটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে স্পন্টেনিয়াস এমিশন। আর থার্ড যে প্রসেসটা আমরা বলছি সেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। কিন্তু স্টিমুলেটেড এমিশনটা এমন একটা প্রসেস, মানে যে প্রসেসটা কিন্তু ডমিনেট করছে, বা আমি বলবো স্টিমুলেটেড এমিশনটাকে যদি আমি একবার উল্লেখ করে ফেলি, তাহলে আমার স্পন্টেনিয়াস এমিশনটার উল্লেখ করার দরকার নেই। মানে অ্যাকচুয়ালি থ্রি তিনটা প্রসেস বললেও অ্যাকচুয়ালি হচ্ছে দুটা প্রসেস। কোয়ান্টাম মেকানিক্যালি আমি যদি ব্যাপারটাকে দেখি, আসলে দুটা প্রসেস, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে ডাইরেক্ট স্টিমুলেটেড এমিশন। মানে আমি যে মাঝখানে স্পন্টেনিয়াস এমিশনের কথাটা বললাম, ওটাও আসলে একটা স্টিমুলেটেড এমিশনই বটে। কিন্তু কথা হচ্ছে যে ওখানে স্টিমুলেটরটাকে, এইখানে যেমন স্টিমুলেটরকে একটা আমি দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট ফোটন এইচ ক্রস ওমেগা যেটা পড়েছে, এই স্টিমুলেটর এখানে একে স্টিমুলেট করছে এই ইলেকট্রনটাকে। তাহলে ওখানে যখন স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছিল, যার লাইফ টাইমের মধ্যে সে যখন ফিরে আসছিল, সেখানে স্টিমুলেটরটা হচ্ছে যে ভ্যাকিউম। মানে কোয়ান্টাম মেকানিক্সে যদি আমরা যাই, তাহলে দেখবো আমি কোয়ান্টাম মেকানিক্স বলছে যে ভ্যাকিউমের একটা এনার্জি থাকে, মানে জিরো এনার্জি বলে কিছু নাই, 0 পয়েন্ট এনার্জি বলে কিছু নাই। কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখবো যে 0 পয়েন্ট এনার্জি বলে কিছু নাই, মানে জিরো এনার্জি বলে কিছু নাই। ভ্যাকুয়ামের একটা এনার্জি থাকবে যাকে আমরা 0 পয়েন্ট এনার্জি বলবো। তার মানে যেমন আমরা জানি যে ফোটন মানে সেটা এইচ ক্রস ওমেগা বা এইচ নিউ শক্তি থাকবে, তা নয়, ফোটন উইথ জিরো এনার্জি, যেটাকে 0 পয়েন্ট ফোটন বলা হয়, সেই ফোটনেরও কিন্তু অস্তিত্ব আছে।
তাহলে ভ্যাকুয়ামটাকে আমি এইভাবে ভাবতে পারি, যখন ইলেকট্রনটার স্পন্টেনিয়াস এমিশন ঘটছে তখন আমি ভাবতে পারি যে সেখানেও ইলেকট্রনটাকে কেউ স্টিমুলেটেড করছে। সেই স্টিমুলেটরটাকে 0 পয়েন্ট ফোটন, কারণ সেটা যেহেতু একটা ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামের একটা ভ্যাকুয়াম এনার্জি আছে এবং তার করেসপন্ডিং সেই ভ্যাকুয়াম যে এনার্জিটাকে সেটাকে 0 পয়েন্ট এনার্জি বলা হয়। সেই 0 পয়েন্ট এনার্জিটা আসলে কি না, সেই 0 পয়েন্ট এনার্জিটা হচ্ছে ডিউ টু 0 পয়েন্ট ফোটন। সেখানে আমি একটা 0 পয়েন্ট ফোটনের কথাও বলছি। তার মানে আমি বলতে পারি যে স্পন্টেনিয়াস এমিশনটার ক্ষেত্রে যে স্টিমুলেট করছে এক্সাইটেড স্টেটের ইলেকট্রনটাকে, সে হচ্ছে আসলে 0 পয়েন্ট ফোটন বা ভ্যাকুয়াম এনার্জি, এইভাবে আমি ভাবতে পারি। তাহলে আমার মাঝখানে স্পন্টেনিয়াস এমিশন বলে কোনো প্রসেস থাকছে না, যাই হচ্ছে সেটা আসলে স্টিমুলেটেড এমিশন প্রসেসই বটে। তার একটা স্পেশাল কেস আমি বলতে পারি, স্টিমুলেটেড এমিশনের একটা স্পেশাল কেস আমি বলতে পারি যে স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু আমরা বোঝার জন্য এইভাবে 3 ভাগে ভাগ করেছি এটাকে, কারণ যে ভ্যাকুয়াম এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি যে ব্যাপারটা, এটা আমাদের ভিজুয়ালাইজ করতে বা বুঝতে একটু সমস্যা আছে। তো 0 পয়েন্ট এনার্জির কথা আমি কোয়ান্টাম মেকানিক্সেও একবার বলেছিলাম, যখন সেই পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স ওটা পড়েছিলাম, তখন 0 পয়েন্ট এনার্জির কথা দেখবি ওখানে বলেছিলাম আমি। ঠিক আছে, 0 পয়েন্ট এনার্জি মানে হচ্ছে গ্রাউন্ড স্টেটের যে এনার্জি, সব থেকে লোয়ার স্টেটের যে এনার্জি, সেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। ঠিক আছে, মানে n=0 হলেও তার দেখবি একটা এনার্জি থাকছে, সেই এনার্জিটাকে বলা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। বিশেষ করে ওটা ইয়েতে বলেছিলাম, তোর ওই অসিলেটর পড়ানোর সময় দেখবি 2n+12 ছিল, n+12 ছিল ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। তাহলে n=0 হলেও দেখ একটা এনার্জি আছে h+ω, যেটাকে 0 পয়েন্ট এনার্জি বলা হয়। তো সিমিলারলি ভ্যাকুয়ামের যে এনার্জিটা সেটাকে ভ্যাকুয়াম এনার্জি বলা হয়। এখানে ভাবা হয় যে ওই ফোটন ওই স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে ভ্যাকুয়ামটা এখানে স্টিমুলেটরের যে রোলটা সেটা প্লে করছে হচ্ছে যে ভ্যাকুয়াম এনার্জি। বোঝা গেল ব্যাপারটা? তো এই 3টা প্রসেস আমরা প্রথমে আলাদা আলাদা ভাবে বুঝলাম। এইবারে কি করব, বুঝতে পারছি যে আমরা একটা অ্যাটমের কথা বলছি, কিন্তু একটা মনে কর যদি কেভিটি থাকে, ব্ল্যাক বডি রেডিয়েশনের তোরা পড়েছিলি কেভিটি, সে একটা কেভিটির মধ্যে তো অনেক অ্যাটম থাকবে। তাহলে সেই সমস্ত অ্যাটমের জন্য তার যে রেট কেমন হবে, তার অ্যাবজর্পশন রেট কি হবে, তার এমিশন রেট কি হবে, তেমন একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসকাশন আমাদেরকে করতে হবে। ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা কাজে লাগবে, যে নাম্বার অফ ফোটন, কতগুলো নাম্বার অফ ইলেকট্রন যেটা এক্সাইটেড হচ্ছে তার রেটটা কিরকম উইথ রেসপেক্ট টু ইনসিডেন্ট ফোটনের সাপেক্ষে। তাহলে সেটা দিয়ে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসকাশন করব, যেখানে আমরা একটা রেট পাবো, অ্যাবজর্পশন রেট, হ্যাঁ, এমিশন রেট পাবো, যেখানে দুটো কোএফিসিয়েন্ট আসবে, যাকে বলা হবে আইনস্টাইন কোএফিসিয়েন্ট, এ এন্ড বি কোএফিসিয়েন্ট। তো সেগুলো সম্পর্কে আমরা পরের দিনে পড়বো, আজকে আর বেশিক্ষণ পড়াবো না। ঠিক আছে, এই 3টা প্রসেস আজকে মূলত পড়ালাম, একদম লেজারের যে বেসিক কনসেপ্ট, লেজিং অ্যাকশনের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্ট সম্পর্কে তো আজকে পড়ালাম।